আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানাবো শিরোনাম। বৃহস্পতিবারই জুলাই ঘোষণাপত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত, সব পক্ষের প্রত্যাশা প্রতিফলনের আশা। কাল প্রতিবেদন দেবে 4টি সংস্কার কমিশন। জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। আসছে জুলাই আগস্টেই সংসদ নির্বাচন চায় বিএনপি, স্থায়ী কমিটির মত জানালেন মহাসচিব। একই সুর জামায়াতের নায়েবে আমিরের কণ্ঠে। সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী চলছে ভোটের কাজ, বলছে ইসি। এত তাড়াতাড়ি সংস্কার সম্ভব নয়, প্রতিক্রিয়া সার্জিসের। 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। এবার 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন আর বাধা নেই কারামুক্তিতে। প্লট দুর্নীতির ঘটনায় শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আরও 2 মামলা, তথ্য গোপন সহ নানা অনিয়মের অভিযোগ। গঠনতন্ত্র সংশোধন নিয়ে মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্লাব। খসড়া প্রস্তাবনা বাতিলে 3 দিনের আলটিমেটাম, সব ধরনের লিগ বয়কটের হুমকি। একে অপরের সাথে আলোচনা করে নড়েচড়ে বসছে। ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো ভোট চালানোর ক্ষমতা কারো নাই। দীর্ঘ 22 বছর পর মডেল তিন্নি হত্যা মামলার রায়। খালাস পেলেন একমাত্র আসামি আলোচিত সাবেক ছাত্রনেতা গোলাম ফারুক অভি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পুরান ঢাকায় জমজমাট সাকরাইন উৎসব। দুপুর থেকে বাহারি রঙের ঘুড়ি ওড়ানো ছাড়াও রয়েছে চোখ ধাঁধানো আতশবাজি আর আগুন খেলার আয়োজন। আসি, দেখি, একটু আনন্দ করি, আর এই দিনে আমাদের পুজো হয়। আমার ঘুড়ি উড়ে ভালো লাগতেছে অনেক, আর আমি এখানে অনেকদিন পর আসছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লেমেশন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। দল মত নির্বিশেষে গণ অভ্যুত্থানের সব পক্ষের প্রত্যাশা এই দলিলে প্রতিফলিত হবে বলেও আত্মবিশ্বাসী তিনি। জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে মত জানাতে বিএনপি বেশি সময় নেবে না বলেও আশা করেন তিনি। এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কাল 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি। সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি কি বিষয় থাকবে তা নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। আগামী বৃহস্পতিবার সরকার একটি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ঘোষণাপত্রে কি কি থাকবে তা ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত করে দলিলটি তৈরি করবে। বৈঠক শেষে জানানো হবে ঘোষণাপত্রের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে। দলিলটিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে বলেও জানান তিনি। বলেন, 5 আগস্টের মতো দলমত নির্বিশেষে সব পক্ষের উপস্থিতিতে দলিলটি ঘোষণা করতে চায় সরকার। ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আগামী বৃহস্পতিবার সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবে। বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে সবাই একমত হলেও কিছু জায়গায় দ্বিমত আছে। এ নিয়ে সরকারের এখনো স্পষ্ট ধারণা না থাকলেও আলোচনা চলমান বলেও জানান তিনি। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের প্রতিটি শক্তির সাথে সরকারের আলোচনার চেষ্টা থাকবে। বিএনপি সহ সব রাজনৈতিক দলের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে।
তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিএনপির খুব বেশি সময় নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে, এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। আমরা আসলে এখনও ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো। এটা একটা সীমিত কয়েকটা বাক্য, অ্যাট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে সরকার একটি আইনি কাঠামো প্রস্তুত করবে। জনগণ দায়িত্ব দিলে ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্তির পরিকল্পনা আছে সরকারের। নয়তো আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা দলিলটি অন্তর্ভুক্ত করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে এবং যারা এই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি, কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণ অভ্যুত্থানের শক্তি হবেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন। 4টা সংস্কার কমিশন আসবেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, এমনটাই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সকালে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে হাসনাত বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী। হাসনাত বলেন, আওয়ামী লীগের রাজনীতি আর পুনর্বাসন হবে কিনা তা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। জাতির বৃহত্তর স্বার্থে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই সংসদ নির্বাচন চায় বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই তীব্র হবে। এজন্য অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন ফখরুল। জানান, তড়িঘড়ি করে জুলাই হত্যার বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরপরই যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। প্রধান উপদেষ্টাও জাতির উদ্দেশ্যে ভাষণে চলতি বছরের শেষে কিংবা ২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচনের ধারণা দেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর সোমবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন শীর্ষ নেতারা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ জমাদান শুরু করায় ভোটের জন্য চলতি বছরের মাঝামাঝি সময় উপযুক্ত বলে মনে করে বিএনপি। সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। মির্জা ফখরুল এমন সময় এই দাবি উত্থাপন করলেন যখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের আলোচনা চলছে। বিএনপি মহাসচিবের সাফ জবাব, এমন সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? আইন করা জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল থেকে দ্রুত নির্বাচন হলে জুলাই হত্যাকাণ্ড ও ফেসিবাদের বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। মির্জা ফখরুল বলেন, তড়িঘড়ি করে ফেসিবাদের বিচার করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক সরকার দিয়ে আপনার ফাঁসিগুলো দিয়েছে। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন কার উপর হয়েছে? অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম
সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এছাড়া সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব বলে মনে করে জামায়াতে ইসলামীও। দলটি বলছে এবছরের মধ্যবর্তী সময়ে অথবা ডিসেম্বরে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তবে জাতীয় নাগরিক কমিটি বলছে স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝি নাগাদ শেষ করা সম্ভব নয়। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়াতে সংস্কার কার্যক্রমে গতি আনার তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম। শামীম রেজা রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দ্রুত নির্বাচনের উপর জোর দিচ্ছে বিএনপি ও জামাত সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের তাগিদ বিএনপির। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপি মহাসচিবের দ্রুত নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে জামাত বলছে নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা 2 থেকে 3 মাসে সম্পন্ন করা সম্ভব। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের মাঝামাঝিতেই নির্বাচন দেয়া উচিত বলে জানায় দলটি। এই ধরনের সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি করার জন্য 2 থেকে 3 মাসের বেশি লাগার কোনো কারণ নাই। বিএনপির পক্ষ থেকেও কিন্তু বক্তব্য প্রায় একই রকমের। তারাও বলেছেন কতিপয় সংস্কার প্রয়োজন এবং সংস্কার করি নির্বাচন প্রয়োজন। এক্ষেত্রে আমি কোনো মৌলিক ডিফারেন্স দেখি না। তবে নির্বাচন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির অবস্থান ভিন্ন। মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলতি বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে না। রাজনৈতিক দলগুলোর ক্ষমতামুখী অবস্থানের সমালোচনাও করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি, সেখানে যদি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম বলছেন অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রক্রিয়ায় গতি বাড়াতে হবে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে কিছু সময় লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে একটা অপরিপক্ষ অবস্থায় নির্বাচনে যাওয়ার চেয়ে আমরা একটা পরিপক্ষ অবস্থায় নির্বাচন যাওয়াই আমি মনে করি সেটাই হবে বুদ্ধিমানের কাজ এবং সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে, জনগণের জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন জনবলের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা দিতে কাজ করছে ইউএনডিপি। এ বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন এ দেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে সরকার ও জনগণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিশন। এ কাজে তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইউএনডিপি। দুপুরে নির্বাচন ভবনে এনইসির সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল। টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছে। ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান জুন জুলাই নয় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ করছে কমিশন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। জানান বাংলাদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে এদেশের সরকার ও রাজনৈতিক দল। That's outside of the scope of the election mission. It's really a political party government decision. So that we're not touching on timelines or that's really a decision of the government, Professor Yunus and the political parties. গোয়েন লুইস জানান স্থানীয় সরকার নয় শুধু জাতীয় নির্বাচনে সহায়তা চেয়েছে ঢাকা। তাই ইসি ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতিসংঘ অ্যাসেসমেন্ট টিম। They'll meet a range, every political party we can think of in Bangladesh. এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলাতে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এর মাধ্যমে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2 মামলা থেকেই খালাস পেলেন তিনি। উচ্চ আদালতের এই রায়ের পর লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই জানিয়েছেন আইনজীবী শিশির মনির। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। পরবর্তীতে 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার, শেষ হয় 28 জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার পালা বদলে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন করে শুরু হয় তদন্ত। অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। অস্ত্র আইন মামলায় যাবজ্জীবন দেয়া হয় একই আসামিদের। গত ডিসেম্বরে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার অস্ত্র আইনে যাবজ্জীবন সাজা থেকেও তাকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন। এতে এনএসআই এর সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার সহ আরও 5 জন আসামি খালাস পেয়েছেন। তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের। বাবরের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন মনে করেছেন আদালত। এই রায়ের পর তার মুক্তিতে আর কোনো বাধা রইল না। আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। আর যার ইনফ্লুয়েন্সে, ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল, এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন। তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। আইনজীবী জানান 78 দিন রিমান্ডে ছিলেন বাবর। এ সময় জোর করেও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার 4র্থ দিনের শুনানি শেষে শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, এ মামলার বিচারে সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। মামলাটি সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণহীন ও অনুমান নির্ভর। ব্যক্তিগত প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই রায়ে তারেক রহমান সহ বাকি আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল গেল 11 নভেম্বর মঞ্জুর করে ওই কারাদণ্ডাদেশ স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজকে সেই আপিলটি শুনানি হয়েছে, জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। বাংলাদেশ থেকে আরও দক্ষ আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। এর আগে কুয়েত এবং কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূতের বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। প্রথমে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত লালজিম প্লানা তার পরিচয়পত্র পেশ করেন। এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়েম আব্দুল ওয়াহাব হামদা। কসোভোর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুদেশের
মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, তৈরি পোশাক ও ওষুধসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। অপরদিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জাহাজ নির্মাণ এবং জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। নবনিযুক্ত রাষ্ট্রদূতরা বাংলাদেশের দায়িত্ব পালনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। তথ্য গোপন সহ নানা অনিয়ম করে পূর্বাঞ্চলে 10 কাঠা করে 20 কাঠা প্লট নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এসব অনিয়ম ও প্লট জালিয়াতির ঘটনায় গণপূর্ত ও রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। পূর্বাচল প্রকল্পে ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডের এক সারিতে 6টি প্লট। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট নম্বর 9, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্লট নম্বর 15। দুজনেই 10 কাঠা করে প্লট পেয়েছেন। এজন্য কাঠাপতি দিতে হয়েছে মাত্র 3 লাখ টাকা করে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ জোন হলেও পূর্বাচলে তারা এই প্লট পেয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের প্রভাব বিস্তার করে এই প্লট নেন। শুধু তাই নয়, প্লট পেতে তথ্য গোপন করেছেন শেখ হাসিনা ও জয়। তাদের প্লট, ফ্ল্যাট ও স্থাবর সম্পদ থাকলেও সেই তথ্য দেখাননি আবেদনে। ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজশে জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে, ফ্ল্যাট বা প্লট রয়েছে, সেই বিষয়টা তিনি গোপন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় প্লট জালিয়াতির ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা ও তার 2 সন্তান রাদন মুজিব ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই মামলায়ও আসামি ছিলেন শেখ হাসিনা। 2022 সালে তাদের নামে প্লট বরাদ্দকারী গণপূর্ত ও রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তারাও এসব মামলায় আসামি হয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আইসিটি খাতে শেখ হাসিনা ও জয় যে লুটপাট করেছে তার হিসাব বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন, ডেটা ভিশন, তারুণ্যের বাংলাদেশে তথ্য প্রযুক্তি বিপ্লব শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। বলেন, যে প্রকল্পগুলো দেশের উন্নয়নে কাজে আসছে না তা পর্যবেক্ষণ করে বন্ধ করে দিতে হবে। তরুণরা নীতি নির্ধারণের জায়গা ছেড়ে দিলে ফ্যাসিবাদীরা আবারও সেখানে বাসা বাঁধবে। এছাড়া সরকার আইসিটি খাতে তরুণ প্রজন্মকে যে সুযোগ সুবিধা দিচ্ছে তা সারা দেশে ছড়িয়ে বিভিন্ন সেমিনারের আয়োজন করার আহ্বান জানান তিনি। এ সময় আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বিগত সরকার উন্নয়নের নামে শুধু বিল্ডিং তৈরি করে রেখে গেছে। ডেটা লোকালাইজেশনে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের পলিসি থেকে সরে এসেছে। তিনি আরও জানান, আইসিটি বিভাগ প্রায় 2000 কোটি টাকার কাজ বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া ডেটা নিরাপত্তা রক্ষায় নীতিমালা সহ শক্তিশালী সফটওয়্যার তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। সাবেক মন্ত্রীর আত্মীয় যে জমি আছে সেই জমিতে গিয়ে আইসিটি সেন্টার করা হয়েছে। এখন আমাদের কাছে বিল্ডিং আছে এজ এ শোকেস, তার ভিতরে কম্পিউটার আছে, বাট সেটার ব্যবহারের কোনো উপায় নেই। খুনি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে বাংলাদেশের আইসিটি সেক্টরে যে লুটপাট চালিয়েছে সেই লুটপাটের আমরা আমলনামা চাই। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জুলাই আন্দোলনে নিহতদের তালিকা করতে না পারা। হতাহতদের সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলো ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, কোনো রাজনৈতিক দল তাদের নেতা হত্যার বিচার চায়নি, তারা নেতাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে মাত্র। এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচারে এখন পর্যন্ত করতে পারেনি, এজন্য গণতদন্ত কমিশন জরুরি বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো দেশের জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
জুলাই আগস্টে শহীদ কতজন এই তালিকার কোনো গণতদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই। এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন অথবা ইগনোর করা বলেন অথবা ডেলিভারিটলি এটা অ্যাভয়েড করা বলেন, কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করেন। বিসিবিকে 3 দিনের আলটিমেটাম দিল ঢাকার ক্লাবগুলো। সিসিডিএম এর অধিভুক্ত 76 ক্লাব থেকে মাত্র 4 জন পরিচালক বোর্ডে আসার সংশোধনী আনা হচ্ছে বোর্ডের গঠনতন্ত্রে, আর তাতেই ফুঁসে উঠেছে ক্লাবগুলো। দাবি তুলেছে বাতিল করার, না হলে সব ধরনের লিগ বয়কটের হুঁশিয়ারি ক্লাবগুলোর। সেই সাথে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগের দাবি জানানোর হুঙ্কার তাদের। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমুল আবেদিন ফাহিমকে প্রধান করে গঠন করা হয় 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি। এরই মধ্যে কমিটির পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাবও দেওয়া হয়েছে বিসিবি সভাপতির কাছে, যেখানে বলা হয়েছে বর্তমানে ক্লাব ক্যাটাগরি থেকে ক্রিকেট বোর্ডে আসতে পারবেন মাত্র 4 জন পরিচালক। এতদিন যার সংখ্যা ছিল 12 জন, অর্থাৎ ঢাকার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ও থার্ড ডিভিশন ক্লাব ক্যাটাগরি থেকে মাত্র 4 জন পরিচালক আসতে পারবেন ক্রিকেট বোর্ডে। ঢাকার ক্রিকেট বলা হয় হচ্ছে বিসিবি সংবিধানের সংস্কারের প্রস্তাবনা খসড়া নিয়ে যমুনা টেলিভিশনে স্যাটারডে নাইট স্পোর্টস অনুষ্ঠানে আলোচনার পর নড়েচড়ে বসে সিসিডিএম। এরপর মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা, যেখানে বিসিবিকে আলটিমেটাম ছুড়ে দেওয়া হয় ক্লাবগুলোর পক্ষে। 3 দিনের মধ্যে না মানলে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগের দাবিও তোলা হবে জানান তারা। এরপরেই হয়তো আমরা সবাই একে অপরের সাথে আলোচনা করে নড়েচড়ে বসছে ঢাকা ডিভিশন। যে সিদ্ধান্তগুলি নিয়েছে এটা ওনার থাকার ক্লাবগুলি যদি না চায়, ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো বোর্ড চালানোর ক্ষমতা কারণ নাই। আসলে আমরা 3 দিন টাইম দিলাম এবং এই টাইমের মধ্যে যদি তারা এখনো কিন্তু এটা পাস হয় নাই, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এমনকি গঠনতন্ত্রের প্রস্তাবিত খসড়া সংশোধনী বাতিল করা না হলে প্রিমিয়ার লিগ বা প্রথম বিভাগ কোথাও অংশ না নেওয়ার হুঁশিয়ারও দেওয়া হয় ক্লাবগুলোর পক্ষে। কাউন্সিলের সংখ্যা দেখেন 76 থেকে 30 জনে নিয়ে আসছে, এটা মানার যোগ্য নয়। এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে। 76টি ক্লাবের মাঝে এই দিন উপস্থিত ছিলেন 67টি ক্লাবের প্রতিনিধিরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। সীমান্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠকে সেসব নিয়ে আলোচনা করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তো আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। সারের কোনো সংকট নাই, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। দীর্ঘ 22 বছর পর চাঞ্চল্যকর মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রনেতা ও বরিশাল 2 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও ন্যায় বিচার না পাওয়ার কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নির মরদেহ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে কেরানীগঞ্জ থানা পুলিশ। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় স্বামীকে তালাক দেন মডেল তিন্নি, কিন্তু এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভি। তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে সাবেক এই সংসদ সদস্য। পরে মরদেহ ফেলা হয় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ অংশে। এরপর থেকেই পলাতক গোলাম ফারুক অভি।
দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার চাঞ্চল্যকর মডেল তিন্নি হত্যার মামলার রায় দেয় আদালত। মামলার একমাত্র আসামি বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে বেকসুর খালাস দেয়। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা মামলার সাক্ষী এবং মামলা যে কাগজপত্র দাখিল করা আছে এগুলি পর্যালোচনা করে এবং মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করে ওই হিসাবে আমরা খালাস চেয়েছি। সেই হিসাবে সুবিচার পেয়েছি বলা যাবে। যদিও রায়ে হতাশা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, জানান রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের কথা। রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে। আমরা অপেক্ষা করছি, মূল রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যে এরপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে উচ্চ আদালতে আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আমরা আপিল দায়ের করব কিনা। এদিন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও আদালতে উপস্থিত ছিলেন না মডেল ও অভিনেত্রী তিন্নির পরিবারের কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে অতীতের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থানে হামাস ইসরায়েল, এমন মন্তব্য মধ্যস্থতাকারী দেশ কাতারের। দাবি, যে বিষয়গুলো এতদিন যুদ্ধবিরতির পথে অন্তরায় ছিল তার সবই সমাধান করা হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে চলছে আলোচনা। মঙ্গলবার এমনটাই জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি। বলেন, এই যুদ্ধ আরও অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই এখনই যুদ্ধ বন্ধ করতে দুপক্ষই পুনরায় আহ্বান জানিয়েছেন দোহা। আল আনসারি আরও বলেন, গাজা যুদ্ধের কারণে অবর্ণনীয় মানবিক ক্ষতিপূরণ দিতে হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য অসহনীয়। দাবি, ফিলিস্তিনিদের আত্ম অধিকারের জন্য সবসময় সমাধান খুঁজেছে কাতার। ফিলিস্তিনিরা যাতে তাদের নিজ ভূখণ্ড নিজেরাই শাসন করতে পারে সেজন্য কাজ করছে দোহা। একের পর এক অনিয়মের অভিযোগ ওঠার পর নানা বিতর্কের মুখে অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে ইস্তফা দেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নিজেই পদত্যাগের বিষয়টি জানান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। টিউলিপের বিরুদ্ধে ব্রিটেন ও বাংলাদেশে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে চলছে তোলপাড়। তার বিরুদ্ধে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ উঠেছে। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই টিউলিপের পদত্যাগের দাবি জোরালো হয় ব্রিটেনের রাজনীতিতে। চাপের মুখে পড়েন প্রধানমন্ত্রী কেইর স্টারমার। সাকরাইন বা মকর সংক্রান্তি উদযাপন করছে পুরান ঢাকা। সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে দুপুর থেকে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দিনটির। বাহারি রং আর আকারের ঘুড়ি ওড়ানো হয় ভবনগুলোর ছাদ থেকে। পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি ঢাকার অন্য এলাকা থেকেও অনেকে যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে। তরুণ প্রজন্মও নিজেদের মতো করে উদযাপন করছে দিনটি। ঘুড়ি ওড়ানোর এই দক্ষতা আগের প্রজন্ম থেকে পেয়েছে এই তরুণরা। সাকরাইন এলেই সপ্তাহব্যাপী চলে প্রস্তুতি। আগে নিজের হাতে বানানো হলেও এখন বাজারে কিনতেই পাওয়া যায় সব। শুধু দরকার ঘুড়ি ওড়ানোর কৌশল শেখা। সেটা বয়োজ্যেষ্ঠরা শেখান পরের প্রজন্মকে। সকাল থেকে চলছে বিকাল পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত ঘুড়ি উড়ানো চলে। কিন্তু ছোটবেলায় যেরকম আনন্দ হয় এরকম এখন আনন্দ হয় না। হঠাৎ করে কেটে গেল আমার ঘুড়িটা। আমি নতুন ঘুড়ি শিখছি তাই। পৌষের শেষ বিকেলটা ঘুড়ি বয় হয়ে ওঠে এই দিনে। হাজারো ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ, যা স্মৃতিকাতর করে তোলে অগ্রজদের। পশ্চিমের লাল আকাশ যেন হয়ে ওঠে তুলিতে আঁকা চিত্রপট। পৌষ সংক্রান্তি হিন্দু মুসলমান সবাই মিলাই আমরা এটা করি, এখানে কোনো ভেদাভেদ নাই। উৎসবটা থাকতো এক মাস ব্যাপী। আমরা ছাদে ঘুড়ির সুতো শুকাতাম। এই যে একটা এই ভাটাটাই বলছি, সাউন্ড লাইট বাদ দিতে পারি, কিন্তু হচ্ছে আমাদের ঐতিহ্য কিন্তু আমরা বাদ দিতে পারবো না। ঐতিহ্য তো ঐতিহ্যই। এইটার মাধ্যমে আমাদের কি হয়, একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। বেলা গড়ার সাথে সাথে বদলে যেতে থাকে উৎসবের আবহ। পুরনো ঘরানার সঙ্গে যোগ হয় আধুনিক উদযাপন। আলোর রোশনাই ফোটে পুরান ঢাকার আকাশে। তরুণ প্রজন্মও নিজের মতো করে উদযাপন করে দিনটি। বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন থাকে গান আর নাচের। সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়, ভাষা থেকে শুরু করে পোশাক আশাক, আমাদের লাইফস্টাইল সবকিছুই। তো সাকরাইন কেন চেঞ্জ হতে পারে না? পুরান ঢাকা যতদিন আছে সাকরাইন হারাবে না, কিন্তু সেটার ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব পুরান ঢাকার মানুষদের।
আতশবাজি আর আগুন খেলার আয়োজনও ছিল এবারের সাকরাইনে। মুহুর্মুহু রঙিন আলোর ফোয়ারায় ভরে ওঠে আকাশ। তবে বদলে যাওয়া এই আয়োজন ঘিরে কিছুটা শঙ্কাও আছে তরুণদের মধ্যে। প্রোপাগান্ডা হচ্ছে বা ধার্মিকভাবে ওইটা অনেকভাবে হ্যাম্পার হচ্ছে। ইন ফিউচার এটা দেখা যাবে না আমার যা মনে হচ্ছে। আশঙ্কা যাই থাকুক না কেন, উৎসব উদযাপনে ঘাটতি রাখতে চান না তরুণরা। নিজেদের মতো করে এগিয়ে নিয়ে যেতে চান সাকরাইন উৎসবকে। উৎসব বেঁচে থাকে মানুষের উদযাপনে। সময়ের বিবর্তনে এই উদযাপনের ধরন হয়তো খানিকটা বদলে যায়, তবে উৎসব রয়ে যায়, অংশ হয়ে রয় ঐতিহ্যের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।